নমস্কার দর্শক বন্ধুরা, জেলা সফরের এই সিরিজে আজকের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। আর তাই দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণা পেতেই অদ্য গ্রাউন্ড জিরোয় জিষ্ণু। শুরু করা যাক। সকালবেলায় 9:45 সময় বাড়ি থেকে রওনা হয়ে এয়ারপোর্ট 2.5 নম্বর গেটের এন্ট্রান্স দিয়ে ঢুকে পড়লাম। এয়ারপোর্টকে বামে রেখে এগিয়ে যাব কৈখালির পথে। আজও একটা লং রাইডে যাওয়ার প্রস্তুতিতে আবারও লেট করে ঘুম থেকে উঠে এখন একটু রাস্ট হয়েই রাইড করছি। সাবধানতা ও সাহসিকতায় ভর করে বড় বড় হোর্ডিংয়ের প্রাচুর্যের মধ্যভাগে নিজের পথ তৈরি করে এগিয়ে যেতে হবে মায়ের কাছে। মায়ের আশীর্বাদ নিয়ে মাকে ভর করেই আজকের সূচনা। ফ্লাইওভার ধরে এগিয়ে যাব পার্ক সার্কাস ক্রসিংয়ের দিকে। মা ফ্লাইওভার প্রায় 7.5 কিলোমিটার লম্বা আমাদের বাংলার দীর্ঘতম ও দেশের চতুর্থ দীর্ঘতম সেতু, যা ইএম বাইপাসকে পার্ক সার্কাস এবং মধ্য কলকাতার সঙ্গে যোগ করে। এই সেতু যেন আধুনিক ও সাংস্কৃতিক কলকাতাকেও এক সূত্রে বেঁধে রেখেছে। উঁচু উঁচু ঝাঁ চকচকে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স থেকে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক মঞ্চ থেকে প্রাসাদতম হোটেল, সবই যেন এক সুতোয় বাঁধা। এখন মা ফ্লাইওভার থেকে পার্ক সার্কাসের দিকে যেতে হবে আর তারাতলার কাছে পৌঁছতে হবে। উড়ু উড়ু মনে ঘুরু ঘুরু করতে করতে এগিয়ে চলার নামই তো জীবন। এবার তারাতলা ফ্লাইওভারে উঠে যেতে হবে মেট্রো স্টেশনের দিকে। 450 মিটারের এই সেতু দ্বিতীয় হুগলি সেতুর অনুপ্রেরণায় যে খানিকটা তৈরি হয়েছে, এ আর বলার অপেক্ষা রাখে না। তা সে অনুসরণ হোক কিংবা অনুনরণ, অনুপরমাণুর তত্ত্ব নিয়ে আমার আপাতত মাথা না ঘামালেও চলবে। তারাতলা মেট্রো থেকে বাঁদিকে বেঁকে ধরে নেব জেমস লং সরণি। বেহালা এলাকার বরিশার ওপর দিয়ে একটু ট্রাফিক অ্যাভয়েড করে পৌঁছলাম জোকা মেট্রো স্টেশন। আর এবার জোকা পেরিয়ে ধরে নেব NH-12। আচ্ছা, এই কেমন হাইওয়ে? সিঙ্গেল লেনের রাস্তাকে কি ন্যাশনাল হাইওয়ে বলা চলে? যাই হোক, বিতর্ক না বাড়িয়ে বরং পথেই ফোকাস করা বেটার। দুপাশে সার দিয়ে গাছের মেলা, আদিত্য মেঘার এই লুকোচুরি খেলা, সব মিলিয়ে আজকের ট্রিপ ইন্টারভ্যাল হওয়ার আগেই সুপারহিট। লম্বা রাস্তায় কিন্তু পথিককে ইন্সপায়ার করে, নইলে কি আর এত লম্বা লম্বা রাস্তা পেরোনো সম্ভব হয়? পথসাথী প্রকল্পের সাহায্যে বেশি না লম্ফঝম্প করে গদির আনুগত্যে উচ্ছ্বাসে ভেসেই চলেছি। উড়ু থেকে শুরু করে জঙ্ঘা সবই যেন ট্রিপের মায়ায় টিপসি হয়েই আছে। টিপসি পেপসিকে সঙ্গী না করে বরং পথের মাঝে বিজলিরই হয়ে উঠুক অমর সঙ্গী। আরে ভাই, তোর এখনই বেরোতে হতো। সুপার স্টেশনে বিশ্বাস না করলেও এত লম্বা রাস্তার শুরুতেই এই রকম এই ঘটনা, কী যে হবে কে জানে। যাই হোক, মায়ের আশীর্বাদ সাথে থাকলে এই পুঁচকে টমে কেই বা ডরায়। আর এবার নূরপুর থেকে বাঁদিকে বেঁকে যাব আজকের গন্তব্য রায়চক। ডায়মন্ড হারবার মহকুমার অধীনস্থ এই রায়চক গ্রাম হুগলি নদীর পূর্ব উপকূলে অবস্থিত। পূর্বতন র্যাডিসন ফোর্ট অর্থাৎ ক্রমশ ভগ্নপ্রাপ্ত হয়ে মালিকানা খুইয়ে বর্তমানে এক বিলাসবহুল 5 তারা হোটেলে পরিণত হয়েছে, আর যেখানে বিনা বুকিংয়ে প্রবেশ নিষেধ। তাই ফোর্ট ঘোরার ইচ্ছে থাকলে বলবো আগে বুকিং সেরে আসাই শ্রেয়। আর এসে পড়েছি রায়চক জেটির পাশের রিভারসাইড রোডে। এই জেটি থেকে অপর প্রান্তে হাওড়া জেলার গাদিয়ারা ও পূর্ব মেদিনীপুরের কুকরাহাটি যাওয়া যায়। আর আগের গাদিয়ারা ভ্লগে এই হাওড়া থেকে পূর্ব মেদিনীপুর ঘুরে এসেছিলাম, আর এবার দাঁড়িয়ে আছি তার অপর প্রান্তে। নদীর পাড়ের বেপরোয়া বাতাস ব্যস্ততম দিনটিকেও মাঝপথে পজ করে দিতে পারে। পলিজমা নদীর পাড়ে নৌকা বেঁধে মাঝিভাইদের স্নান সারা, পণ্যবাহী ছোট জাহাজের আনলোডিং, দূরে লোডিং করে রওনা হওয়া আরেক নৌকো, যেটিতে মানুষজনের পরবর্তী নৌকোর অপেক্ষা, সব মিলিয়ে এ পরিবেশ পিকনিক পার্টিতে বেস্ট। নদীর পাড়ে একদিনে ছুটি কাটানোর অন্যতম সেরা ঠিকানা এটি। নোঙর করে এরাও যেন কড়া রোদে একটু গা ঢাকা দিয়েছে আর ভাসিয়ে রেখেছে তাদের বহমানতাকে। অ্যাঙ্কার ডিঙি, নৌকোদের ভিড় যেন সঞ্চালনা করছে ভাবুক মনোভাবকে। এখানে আর তেমন কিছুই দেখার নেই, তাই এবার রওনা দিতে হবে ডায়মন্ডের কাছে। রায়চক থেকে বড় রাস্তা না ধরে বরং গ্রামের পথ দিয়েই বাইপাস করে পৌঁছবো ডায়মন্ড হারবারে। সরু এই ঢালাই রাস্তা, সবুজে মোড়া চারপাশ, কিছু কংক্রিটের বসতি, আর এটাই এখানের গতিবিধি। 4 চাকার জন্য উপযুক্ত না হলেও এই অটোমোবাইল পথিকের জন্য এ রাস্তা যে আদর্শ তা বলাই বাহুল্য। নদীমাতৃক দেশ ও রাজ্যের কোনো এক অজ্ঞাত পরিচয়ের খাল ব্রিজ পেরিয়ে ধরে নেব ডায়মন্ড হারবারের কোস্টাল রোড। তবে সেখানে পৌঁছতে এখনও খানিকটা যেতে হবে। জেলা ভ্রমণে বেরিয়ে যদি গ্রামগঞ্জের আভ্যন্তরীণ পরিবেশই না উপভোগ করলাম, তাহলে ঘুরে বেড়ানোর মানেটাই বাকি। আমি একটু ক্রেজিভাবেই সফর করতে ভালোবাসি, আর আপনাদেরও এই রকম ভালো লাগা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন সেই ভ্রমণের ভ্রুকুটিগুলোকে। খেজুরের সুপুরি বটগাছের সারির পাশে ধানক্ষেত,
বসন্তের এই সুমধুর দুপুরবেলার ফাঁকা রাস্তাঘাট, কানে বাজতে থাকা ভীমসেন যোশীর খেয়াল আমায় যেন ছুটির আমেজের এক অন্য মানে বুঝিয়ে যাচ্ছে। তাই মানের মানেতে মানে মানে কেটে যাচ্ছে সময়, বয়ে চলেছে নদী ও ঘড়ির কাঁটা। আগের ব্লগে জয়পুর জঙ্গলের বাইপাস দিয়ে ঘুরে আসার অভিজ্ঞতা হয়েছে, তাই এই পথঘাট এখন যেন আমিও আমার বাইকের কাছে শিশুসুলভ। তাই সদ্যজাতকে স্নেহের আলিঙ্গনে আগলে রাখাই হোক আজকের যাত্রাপথের উদ্দেশ্য। আর এখন এই গ্রামের রাস্তা থেকে বাঁদিকে ঘুরে যাব পারুলিয়া থানার সামনে, আর সেখান থেকেই ধরতে হবে কোস্টাল রোড। শুনেছি ওই রাস্তা বেশ ভালোই, তা দেখা যাক কেমন কি হয় তা। আর এখন এসে পড়েছি পারুলিয়া থানার সামনে। আহা, সামনের এই টান টান পিচ করা সৌন্দর্যে কাবু হয়ে পড়েছে আমার বাইকের থ্রটল, আর সোহাগের গল্প করছে আমার ডান হাতের সাথে। এখন চলেছি হাজিপুরের পথে। হ্যাঁ, হাজিপুর, যা পরে ব্রিটিশ জমানায় নাম পরিবর্তিত হয়েছে ডায়মন্ড হারবার। এই নামকরণের পেছনে নাকি পর্তুগিজ নাবিকদের হিরে ব্যবসার ইতিহাস আছে, তবে এই বিষয়ে আমি হলফ করে বলতে পারবো না। তবে এই উপকূল যে একদিনের ছুটি কাটানোতে একটা জেম, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকেই না। তাই এবার তাড়াতাড়ি হাত চালিয়ে এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের দিকে। আর এখন এসে পড়েছি ডায়মন্ড হারবার। ডান দিকে সুবিস্তৃত হুগলি নদী, মেঘলা পরিবেশ, দমকে দমকে হাওয়া, এই এক অকৃত্রিম অনুভূতি। অনেক দিনের ইচ্ছে ছিল, আর প্রথমবার আজ এলাম। খুবই স্যাটিসফাইং একটা ফিলিং। আর ডান দিকে দেখা যায় আই লাভ ডায়মন্ড হারবার। সুনীল গাঙ্গুলির বইতে বহুবার এর উল্লেখ ছিল এর রূপ মাধুর্যের বর্ণনা। এতদিনে এর সাক্ষাৎ পেয়ে সত্যিই সেই সার্কেল অফ লাইফের এক আবর্তন যেন সম্পূর্ণ হলো। এবারে পথ ধরে এগিয়ে যাব চিংড়িখালি ফোর্ট বা পুরাতন কেল্লা। কমার্শিয়াল কারণে রায়চক ফোর্টের মেনটেন্যান্স হলেও এর পরিচর্যার অভাবে এই কেল্লার আজ আর কিছুই অবশিষ্ট পড়েনি। পড়ে রয়েছে কেল্লার মাঠ ও নদীর পাড়, যা পিকনিক স্পট হিসেবেই বঙ্গদেশেই ওয়ার্ল্ড ফেমাস। তবে একটাই আফসোস, আমরা যদি প্রাচীনের প্রতি একটু বেশি যত্নশীল হতাম, তাহলে বোধহয় বর্তমানের নবীনের ভিড়ে সেগুলোই হয়ে উঠত এক একটা আশ্চর্য। যাই হোক, এবার মেন রোড থেকে ডান দিকের রাস্তা ধরে ঢুকে পড়ব কেল্লার মাঠে যাওয়ার জন্য। সেখানে মানুষজনের ভিড়, সেখানেই আবর্জনার পাহাড়। সত্যিই যাচ্ছে তাই। এখানে এন্ট্রি ফি আছে বাইকের জন্য 10 টাকা ও জনপ্রতি 10 টাকা দিয়ে ঢুকে এলাম কেল্লার মাঠে। চারিদিকে পিকনিকের দলবল, পার্কিং স্পেসে যানবাহনের ভিড়। পরীক্ষার মরশুমেও এই ভিড় বুঝিয়ে দিচ্ছে এখানে পিওর সিজনে কী অবস্থা হয়। যাই হোক, এই ভিড়ের মধ্যে না গিয়ে কেল্লার দিকেই এগিয়ে যাওয়া ভালো। এখানে সকাল সকাল এসে জায়গা বুক করতে হয়, তাই দেরি করে এখানে এলে পিকনিক করাতে সমস্যা হতে পারে। অনেকেই ভেতরে অন্য জায়গার সন্ধান করেছেন বা করছেন। সে কারণে ভিড়ের পাশ কাটিয়ে এগিয়ে এসে দাঁড়াবো নদীর এক প্রান্তে, প্রবাহিত হব নিজেরই অজান্তে। এখানে চলতে চলতে একটা অফরোডিং টাইপ হয়ে যাচ্ছে, আর সেটা বেশ লাগছে। তবে চারপাশে উদ্দাম শব্দে গানের গাজোয়ারি, লোকেদের উচ্ছ্বাসের কোলাহল যে শান্ত পরিবেশকে বিলুপ্তপ্রায় অবস্থায় পরিণত করেছে, সেটা একটু দুঃখজনক হলেও প্রকৃতি কিন্তু তার রূপের ছটায় মন মেজাজ সব চাঙ্গা করে দিচ্ছে। কবিদের সব কল্পনাগুলোকে সত্যতার কোষ্ঠীপাতরে যাচাই করেই নিচ্ছে, আর তাতে যে কোনো খাদ নেই তা সুস্পষ্ট। দূরে ডিঙি নৌকাতে মাঝি ভাইদের ঘুরতে নিয়ে যাওয়ার অফার, কপত কপতিদের একতা, আর সেই পণ্যবাহী ছোট জাহাজের দেখা মিলল আবারও। এটা যে নদীরই এক এক উপকূল। এখানে নদী আরও চওড়া, দূরে অপর প্রান্তে দেখা যায় না কিছুই। হাওয়ার গতিবেগ ও কাছেই বঙ্গোপসাগরে মিশে যাওয়ায় হুগলি নদীর এই নিম্ন প্রবাহের স্রোতশীলতাও মন্দ নয়। ঢেউগুলো খুব ছোট হলেও তা যে সামুদ্রিক, এ বিষয়ে মোটের ওপর স্যাঙ্গুইন। এখানে একটু হাওয়া খেয়ে, খাওয়ার খেয়ে এগিয়ে যেতে হবে এর পরের গন্তব্যের দিকে। এবারে স্টপেজ পিয়ালির কাছে। ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপের রাস্তা ধরে এগিয়ে যাব শিয়াখোলার দিকে। সেখান থেকে যেতে হবে ডাঙাজোড়া ড্যামের কাছে। যখনই প্ল্যান করেছিলাম এদিকে আসবো, প্রথমেই দেখে নিয়েছিলাম এই পিয়ালি আইল্যান্ডে যেতে পারবো কিনা। আর গুগল সঙ্গত করতে রাজি হওয়ার সঙ্গে সঙ্গেই এই ভ্রমণের ভ্রুকুটিগুলোকে ক্রমেই ফিকে হয়ে যেতে লাগলো। শিয়াখোলার রাস্তা ধরে এগিয়ে যাব জয়নগর মজিলপুরের দিকে। সেখান থেকে নিমপিট যেতে হবে, তারপর কালিকাপুর হয়ে জামতলা হাটের কাছে। নিমপিটে রয়েছে রামকৃষ্ণ মিশনের আশ্রমও, তবে এই দুপুরে তা বন্ধ থাকবে। তাই বরং পিয়ালি থেকে ফেরার পথেই ওদিকে যাব। এদিকের রাস্তাঘাটগুলো সবই প্রায় একই রকম। দুপাশে চাষের ক্ষেত, পাশে গাছেদের সারি, আর মাঝখানে এ প্রান্ত থেকে ছুটে চলা পিচের সমারোহ জুড়ে রেখেছে অপর প্রান্তকে। তবে এখানের রাস্তায় বেশ ভালোই প্যাচেস রয়েছে, তার কারণে ঝাঁকুনি অনুভব করলেও খুব একটা অসুবিধা কিছুই তেমন হচ্ছে না। চেঞ্জ অফ প্ল্যান, যাব সুলতানপুর নদীর পাড়, তারপর পিয়ালি। আর এবার আবারও ধরে নিলাম গ্রামের এক পথ।
এবং দুটো গ্রাম পেরিয়ে খানিকটা বাইপাস করেই পৌঁছাবো। এখানে বসতি একটু বেশি, তাই রায়চকের মতন অতটাও সবুজের ঘনত্ব নেই, তবে প্রাকৃতিক পরিবেশ অনবদ্য। এসে পড়েছি সুলতানপুর। এখান থেকেও ওই হুগলি নদীর কিছুটা সামনের ভিউ পাওয়া যায়। ডায়মন্ড হারবার থেকে দেখা ডিঙিগুলো এখান থেকে ঝাপসা হলেও দেখতে পাওয়া যায়। কিন্তু এখানে পর্যটকদের জন্যে কিছু প্রাইভেট ক্রুজও রয়েছে, তাই সময় নিয়ে এখানে এলে নদীবক্ষে এই ভ্রমণ আরোই জমজমাট হয়ে উঠতে পারে। এখানে বটের ছায়ায় একটু রেস্ট করে নিজেকে হাইড্রেট করে সরাসরি এগিয়ে যাব পিয়ালির কাছে। তাই সুলতানকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়তে হবে। এবার বৈদ্যচকের ওপর দিয়ে পশ্চিম তেঁতুল বাড়িয়া পেরিয়ে যেতে হবে জালাবাড়িয়া। সেখান থেকে জামতলার পাশ কাটিয়ে যাব বাবুচকের উদ্দেশ্যে। এখানেও একই গ্রাম্য পথঘাট, রাস্তায় একলা শিশুর খেলাধুলা, পড়ন্ত দুপুরের এই সময়ে শুনশান সড়ক, সবই যেন গদ্য কবিতার বর্ণনা। এবার এই রাস্তা থেকে ডান দিকে বেঁকে অম্বিকানগরের দিকে এগিয়ে যাব। আবারও সেই গ্রামের অভ্যন্তরে সোজা রাস্তায় অনেকটা হয়, আর আমার তো এসবই ভালো লাগে, তাই 7-5 না ভেবে 6 হাঁকিয়ে এগিয়ে চলি ডাঙাচোড়া ব্রিজের কাছে। দুপাশে চাষের ক্ষেত, মাঝে আলের ঢালাই রাস্তা, দূরে ইটভাটার চুলির নিঃশ্বাস, এসব এই সুদীর্ঘ সড়ক সফরকে প্রকৃত অর্থেই জাস্টিস করছে। আর এবার এই গ্রাম পেরিয়ে বাঁদিকে বেঁকে ধরে নেব অম্বিকানগর যাওয়ার স্টেট হাইওয়ে। হাইওয়েতে উঠে একটু গতি বাড়িয়ে এগিয়ে যেতে হবে। খোড়াল লিস্ট অনেক লম্বা আর সময় কমে আসছে। মাতলা নদীর তীরে অবস্থিত এই পিয়ালি গ্রাম বা পিয়ালি দ্বীপ বার্ড ওয়াচারদের জন্য আদর্শ, তবে তাদের সাক্ষাৎ পাবো কিনা তা তো সময়ই বলবে। তবে মাতলা নদীর ইতিহাস ভূগোলের বইতে পড়েছি অনেক, তাই তাকে একটু কাছ থেকে উপভোগ করতে পারলে আর কি চাই। এটাও একটা পিকনিক স্পট, তবে বেশ অনেকটা ইন্টেরিয়ারে হওয়ার কারণে এখানে একদিনে পরিবার নিয়ে পিকনিক করে ফিরে আসা যাওয়াটা সমস্যাজনক। তবে একদিন এখানে রাত কাটালে এটাই যে মোক্ষম। এসে পড়েছি ডাঙাজোড়া ব্রিজে। মাতলা নদীর ওপরে এই ব্রিজ স্বল্প ওজনের যানবাহনের জন্যই ব্যবহার করা যায়, তাই বড় গাড়ি নিয়ে এলে এখানে রেখে ভেতরে হেঁটে যেতে হবে। আর ব্রিজ পেরিয়ে সামনে রয়েছে ড্যামের এন্ট্রান্স, তবে সেখানে ঢুকতে দেবে না নিশ্চয়ই। তাতে কি, আমরা যাব পিয়ালির কাছে। এখানে না দাঁড়িয়ে বাদিকের রাস্তা ধরে নেব। আর এবার পিয়ালির মাঝে দ্বীপের মাঝখানে কাছের ভিড় ঠেলেই এগিয়ে যেতে হবে মাত্রারপুরে। ডান দিকে দেখতে পাওয়া যায় মাতলা নদী, আর এর মাঝেই বেশ কিছু পরিষ্কার করা ক্ষেতের জমি, যেখানে লোকাল লোকজনেরা প্রায়শই পিকনিক করে থাকেন। তাই আপনারাও ভেবে থাকলে আর দেরি করছেন কেন, চলে আসুন মাতলার পাড়ে এই পিয়ালি দ্বীপে। এগিয়ে যেতে যেতে ক্রমশই ঘিরে ধরছে গাছপালাগুলো, তবুও অবাধ্য এই পথিক এগিয়ে চলেছে প্রবাহমানতার তাড়নায়। ভেতরে আরও ভেতরে এগিয়ে চলেছি, কিছু যেন আমায় টেনে নিয়ে চলেছে আরও কাছে। এটা কি মাতলার টান নাকি পিয়ালির, তা বুঝতে অপারক আমি এখন খানিকটা ভেসেই এগিয়ে চলেছি। সত্যি করে বলতে অত ভাবতে মন চাইছে না, বরং একটাই আশা, নদীর দৃশ্য আর কিছু পাখিদের গুঞ্জনের সমারোহ ব্যাস জমে যায়। তাহলে দেখি কি জোটে ভাগ্যে। এসে পড়েছি মাতলার খুবই কাছে। বাইকটা এই সামনে কোথাও একটা পার্ক করে এগিয়ে যাব দ্বীপের সামনে। অপর প্রান্তে বাসস্থান, জনজীবন থাকলেও এপারে কেবলই নির্জনতা, তাই শান্তিপ্রিয় মানুষদের জন্য আদর্শ ঠিকানা। এখানে নদীবক্ষ অনেকটাই ছোট, সাঁতরে পারাপার করা যায়, তবে নৌকা রয়েছে, চাইলেই পেরোনো যায়। ওপারে রয়েছে মন্দির, ইটভাটা, কচিকাচাদের খেলাধুলা, মাঝি ভাইদের কাপড় শুকানো, জনজীবনের সার্বিক ও স্পষ্ট পরিচয়। আর এদিকে শুধুই শান্তি, শুধুই শান্তির মোলায়েম চাদর। মন্দির ঘাট ও সেখান থেকে শোনা যাচ্ছে ভক্তিগীতি। হঠাৎ করেই মন মেজাজে একটা আধ্যাত্মিকতার সঞ্চার হচ্ছে। নৌকায় ভেসে চলেছি এখানে পিকনিক করতে আসা কিছু মানুষজন, আর এই রইল এই দ্বীপের একটা 360 ভিউ। নির্জন বেশ খানিকটা এই দ্বীপ, নিরিবিলি বলেই হয়তো চারিধারে আবর্জনা খানিকটা কম। লোকজন আসলে এখানেও নোংরার পর্বশৃঙ্গ হতে টাইম আর কতই বা লাগবে। যাই হোক, এখানে একটু সময় আরাম করে হাত পা ছড়িয়ে নিয়ে বিকেলের আগে রওনা হতে হবে নিমপিঠের উদ্দেশ্যে। পিয়ালিকে এবার টাটা বাই বাই জানিয়ে আধ্যাত্মিকতাকে তার মর্যাদা দিতে এখান থেকে কেটে পড়তে হবে। রওনা দিলাম জয়নগরের দিকের রাস্তা ধরে, যেতে হবে নিমপিঠ রামকৃষ্ণ আশ্রমের উদ্দেশ্যে। 1960 সালে স্বামী বুদ্ধানন্দজি মহারাজ প্রতিষ্ঠা করেন এই নিমপিঠ আশ্রম। এটি কিন্তু রামকৃষ্ণ মঠ ও মিশনের আওতায় পড়ে না, এবং বেলুর মঠের শাখাও নয়, বরং রামকৃষ্ণ মঠ ও মিশনের আদর্শেই বিশ্বাসী এই আশ্রম। এদের কৈখালী, ঝাড়গ্রাম ও বর্ধমানেও শাখা রয়েছে।
এই আশ্রমের একটি কৃষিবিজ্ঞান কেন্দ্রও রয়েছে ছেলে ও মেয়েদের স্কুলও। মিশনের মতাদর্শে বড় হয়ে ওঠায় বরাবরই মঠ আশ্রমের ওপরে একটা আলাদাই আগ্রহ। প্রথমবার তাই ভালো করে ঘুরে দেখে নেওয়ার ইচ্ছে তো রয়েছেই। আর সামনের এই লম্বা রাস্তা পেরিয়ে পৌঁছতে হবে গন্তব্যে। দুপাশে সার দিয়ে সাজানো এই ঘর তৈরির সামগ্রী দেখতে দেখতে মনে হচ্ছে গ্রাম পেরিয়ে এখন শহরতলির কাছাকাছি এসে পড়েছি। আর সামনের এই মিনি বাস এর পিছু নিয়েই যেতে হবে আশ্রমে। আর এই এসে পড়েছি নিমপিট রামকৃষ্ণ আশ্রম। এখানে ফটোগ্রাফি নট অ্যালাউড, কিন্তু তাও বাইরে থেকে যতটা ক্যামেরাবন্দি করা যায় তার চেষ্টাই করে যাই। একটু ঠাকুরের কাছে প্রার্থনা কক্ষে বসবো, আর কিছু আবদার অভিযোগ বিনিময় সেরে আবারও রওনা হতে হবে। লম্বা রাস্তা পেরিয়ে এবার যে ফিরতে হবে বাড়িতে, তাই নির্বিঘ্নে যেন তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারি সেটাই দেখো ঠাকুর। এখানে ঠাকুর মিশনের মতোই মা ও স্বামীজিকে পাশে নিয়ে অধিষ্ঠান করছেন। এবার একটু শুকনো বোদের খোঁজ সেরে নিয়ে রওনা হতে হবে। দুঃখের বিষয়, এখানে অফিস বন্ধ থাকায় বোদে খাওয়ায় একটু খাত পড়ল। তবে সেসব আর বেশি না ভেবে এই রজনীতে অ্যাডভেঞ্চারের কোটা আরও খানিকটা বাড়িয়ে এগিয়ে চলি দক্ষিণ বারাসাত হয়ে বারুইপুরের দিকে। সেখান থেকে সোনারপুর হয়ে রুবির মোড় থেকে ধরবো এয়ারপোর্টের রাস্তা। কেমন লাগলো আজকের এই ভ্লগ? আপনাদের মতামত সত্যিই খুব প্রয়োজনীয়, আর সেটাই আমাকে ধীরে ধীরে পটু করে তুলবে এই নতুন পরিবেশে। তাই আবারও বলবো, এক কমেন্ট এক গভর্নমেন্টকে এক লাইক করে এক লাইফ বানিয়ে ফেলুন। দক্ষিণ 24 পরগনার বাকি অংশেও ঘুরে দেখার ইচ্ছে রয়েছে, তবে সেটা হবে পরে। আপাতত মেদিনীপুর যে কলিং, জঙ্গল আবারও ডাকছে, দেখি কি হয়। আর আপনারাও দেখতে থাকুন এই পাগলের কীর্তিকলা। সত্যিই চেষ্টা করব খুব শীঘ্রই ফেরত আসা, কিন্তু সপ্তাহের জাঁতাকল থেকে মুক্তি না পেলে যে এই পথিকও পায়ে বাঁধা এক শিকল দেওয়া কয়েদি। খুশির পশলা এই ধারা আবারও গায়ে মাখার ইচ্ছে নিয়েই আজ শেষ করছি এই ভ্লগ। দেখা হচ্ছে পরের ভ্লগে। আই হোপ আবারও জঙ্গলের মাঝে। টিল দেন, টাটা বাই বাই। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।